আজকে আমাদের টপিক সরল দোলগতির অবকল সমীকরণ, যেটা আমরা আগের অংশে কভার করেছিলাম। সেই অবকল সমীকরণকে কাজে লাগিয়ে সরল দোলগতির সরণ, বেগ, ত্বরণ, পর্যায়কাল, কৌণিক কম্পাঙ্ক, বিস্তার, দশা, একক, দশা পার্থক্য, প্রভৃতি জানবো। এছাড়াও কি জানবো? সরল দোলগতির সরণ, বেগ, ত্বরণ প্রভৃতির মধ্যে সম্পর্ক এবং তাদের লেখচিত্র। এই পুরো পার্টটা আমরা এই ভিডিওতে কভার করব। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি সরল দোলগতির সরণে। আমরা সরল দোলগতির সরণ সম্পর্কে যে সমীকরণটি ডিরাইভ করেছিলাম আগের ভিডিওটিতে, সেটি হলো x = a sin ওমেগা টি প্লাস আলফা। এখানে সমীকরণটি আরেকবার লিখে নিই, x = a sin ওমেগা টি প্লাস আলফা। এখানে a ছিল কণাটির বিস্তার। এটি কি x কি? সরণ। অর্থাৎ এই সম্পর্কটিতে কিসের সম্পর্ক? সরণের সাথে কণাটির সময়ের সম্পর্ক। যদি কণাটি তার গতির সাম্যাবস্থা থেকে যাত্রা যখন শুরু করে, তখন যদি সময়কে t0 ধরা হয়, সেক্ষেত্রে সমীকরণটি কি দাঁড়াচ্ছে? সমীকরণটি দাঁড়াচ্ছে শুধু x = a sin ওমেগা টি। আর যদি কণাটি যখন গতিপথে কোনো এক প্রান্তে থাকে, সেই সময়কে থেকে যদি সময়ের গণনা শুরু হয়, তাহলে সমীকরণটি দাঁড়াচ্ছিল x = a cos ওমেগা টি। এই হলো সরণ সম্পর্কিত আমাদের তিনটি সমীকরণ। এরপর আমরা জানব কণাটির বেগ বা সরল দোলগতিতে গতিশীল কণাটির গতিবেগ সম্পর্কে। আমরা কি জানি? v = dx dt। এটা আমরা অবকলন বিদ্যা থেকে জানি। অর্থাৎ ddt of a sin ওমেগা টি প্লাস আলফা, অর্থাৎ এই কনস্ট্যান্ট sin ওমেগা টি প্লাস আলফার যদি আমি ডেরিভেশন করি, তাহলে থাকবে e ওমেগা cos ওমেগা টি প্লাস আলফা। তাহলে গতিবেগটা কিসের অপেক্ষক? কোসাইনের অপেক্ষক। এবং সমীকরণ কি? v = a ওমেগা cos ওমেগা টি প্লাস আলফা। আচ্ছা, এছাড়া একে আমি আরেকভাবে প্রকাশ করতে পারি। কীভাবে প্রকাশ করতে পারি আমি দেখছি। আমরা কি জানি? sin স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা প্লাস cos স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা = 1। এটা আমরা জানি ত্রিকোণমিতি থেকে। অর্থাৎ এখান থেকে যদি আমি cos ওমেগা টি প্লাস আলফার ভ্যালু বার করি, সেটি কি হবে? প্লাস মাইনাস √1 মাইনাস sin স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা আমরা লিখতেই পারি। আচ্ছা, sin ওমেগা টি প্লাস আলফা মানে কি? আমরা কি জানি? x = a sin ওমেগা টি প্লাস আলফা।
অর্থাৎ সাইন ওমেগা টি প্লাস আলফা মানে এক্স বাই এ, অর্থাৎ এটা ইকুয়াল টু লেখাই যায় প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এটি যদি আমি এই সমীকরণে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা এ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। সেখান থেকে এই কমন গেল, এ স্কোয়ার কমন গেলে থাকছে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার 1 এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটি এই সমীকরণটি আমি পেলাম। সমীকরণটি কিসের সমীকরণ? বেগের সাথে কণার সরণের সম্পর্ক দিচ্ছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? বেগের সাথে কণার সরণের সমীকরণ। আগের যে সমীকরণটি ছিল ভি ইকুয়াল টু ওমেগা এ কস ওমেগা টি প্লাস আলফা, সেটি ছিল বেগের সাথে সময়ের সম্পর্ক, আর এটি বেগের সাথে সরণের সম্পর্ক। আচ্ছা, এখান থেকে আমি কি পাই? এখান থেকে আমি লিখতে পারি এটাকে ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আমি বর্গ করে সাইড চেঞ্জ করলাম। এটি একটি কিসের সমীকরণ? এটি একটি উপবৃত্তের সমীকরণ। সমীকরণটি কি দাঁড়াচ্ছে? ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেটা সাইড চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে? ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। বর্গ করে আমি সাইড চেঞ্জ করলাম। এটি একটি কিসের সমীকরণ? এটি একটি উপবৃত্তের সমীকরণ। আচ্ছা, যদি আমি এটাকে গ্রাফে প্লট করি বা কণাটির গতির ক্ষেত্রে বাস্তবিকভাবে এর সাথে আমি ভি এর সাথে এক্সের সম্পর্ক দেখি, তাহলে কীরকম হবে? মনে করলাম কণাটির সাম্যাবস্থা হলো ও, কণাটি ও এ এবং ওবিতে আন্দোলিত হচ্ছে, আর এখানে আমি ওয়াই অ্যাক্সিস কল্পনা করলাম এই বরাবর, এবং ওয়াই অ্যাক্সিসটাকে আমি নাম দিলাম গতিবেগ। ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ভি এর মানকে দেখাবো, এবং এই যে এক্স অ্যাক্সিস বরাবর আমি কণাটির সরণকে যেরকম দেখাচ্ছিলাম দেখাবো। এবার আমি এই সমীকরণ থেকে কি পাচ্ছি? এই সমীকরণ থেকে এক্স ইকুয়াল টু 0 বসালে ভি এর মান কি পাচ্ছি? প্লাস মাইনাস ওমেগা এ। অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 0 তখন ভি এর মান হয় প্লাস ওমেগা এ অথবা মাইনাস ওমেগা এ। আচ্ছা, মনে করছি কণাটি এই অবস্থান থেকে এই দিকে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে কণাটির মধ্যে, মানে প্রথমে ওর থেকে এই পথে যাবে। তাহলে সেক্ষেত্রে বেগের দিক আমি কি ধরতে পারি? পজিটিভ ধরতে পারি, অর্থাৎ পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বেগের দিকটাকে ধরলাম, এবং এর মান কত হবে? ওমেগা এ হবে। ঠিক আছে। আচ্ছা, ওমেগা এ এর থেকে বড় সাইজ, তাহলে আমি এ এর মানটাকে ছোট ধরলাম, এটুকু ধরলাম আমি এ। ঠিক আছে, এই পয়েন্টটা এ এবং এই পয়েন্টটাকে আমি বি ধরলাম। ওকে, তাহলে কণাটি ও এ এবং ওবি পথে আন্দোলিত হচ্ছে। ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ভিকে দেখাচ্ছি, এবং ভি এর মান কত? ওমেগা এ। এবং এক্স এর মান যখন 0 তখন ভি এর মান প্লাস ওমেগা এ আমি ধরছি, অর্থাৎ কণাটির গতি বেগের মান এই পয়েন্টে। অর্থাৎ যদি আমি কার্ভ আঁকি তাহলে কার্ভের এটা হলো কি ফার্স্ট পয়েন্ট, এবং সেকেন্ড পয়েন্ট কি? এক্স ইকুয়াল যদি আমি এ ধরি তাহলে কণাটির গতিবেগ কত আসছে? 0 আসছে। অর্থাৎ এখানে যদি এক্স এর ভ্যালু এ বসে তাহলে ভি এর ভ্যালু 0 আসবে। অর্থাৎ এক্স এর ভ্যালু যখন এ বা কণাটি যখন একটা প্রান্তে চলে যাবে তখন তার গতিবেগ 0 হবে। কার্ভটি এরকমভাবে নিচে নামবে, একটা উপবৃত্তাকার। এবং এরপরে যখন কণাটি ব্যাক করতে থাকবে, অর্থাৎ এ থেকে ও এর দিকে যাবে, তখন কণাটির গতিবেগ কি হবে? আবার আস্তে আস্তে করে বাড়তে থাকবে। যখন বাড়তে থাকবে কিন্তু গতিবেগের দিক কোন দিক হবে? কণাটির গতিবেগের দিক হবে এই দিকে। অর্থাৎ আমি কণাটির গতিবেগের দিক যদি এই দিকে হয় তাহলে কণাটির গতিবেগকে আমি ঋণাত্মক ধরতে পারছি, অর্থাৎ কার্ভটা হবে এরকম। তাহলে যে কার্ভটা কমপ্লিট হবে সেই কার্ভটা এরকম দেখতে হবে। ওকে, এরকম দেখতে একটা উপবৃত্ত হবে। আচ্ছা, এর থেকে আমি কি জানতে পারছি? এর থেকে আমি জানতে পারছি যে কণাটির যে গতিবেগ রয়েছে, গতিবেগটা কিসের উপর ডিপেন্ড করছে?
কণাটির সরণের উপর ডিপেন্ড করছে এবং কণাটির গতিবেগ বিভিন্ন পজিশনে বিভিন্ন হচ্ছে এবং কণাটির গতিবেগ সাম্যাবস্থায় সর্বাধিক। আর কণাটি যখন একটা প্রান্তে যাবে তখন গতিবেগ কমতে 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 একটা সময় শূন্যতে পৌঁছাবে। শূন্যে পৌঁছে আবার গতিবেগ বিপরীত দিকে বাড়তে 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 সাম্যাবস্থা যেরকম ছিল সেরকম পরিমাণেই পৌঁছাবে, কিন্তু বিপরীত দিকে হবে, ডাইরেকশনটা শুধু উল্টো হবে, মান একই থাকবে। অর্থাৎ যে সিদ্ধান্তটাকে পাচ্ছি, সিদ্ধান্তটাকে যদি আমি কথায় লিখি সেটি কি দাঁড়াচ্ছে? সরল দোলগতির কণার বেগ তার গতিপথে বিভিন্ন স্থানে বিভিন্ন হচ্ছে, অর্থাৎ বেগ গতিপথের বিভিন্ন স্থানে বিভিন্ন। এবং আমি কি জানছি, কণাটির যে বেগ রয়েছে সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ কোথায় হবে? সর্বোচ্চ, অর্থাৎ ভি ম্যাক্স। তার পরিমাণ কি হবে? তার পরিমাণ হবে প্লাস মাইনাস ওমেগা এ, এবং সেটি কোথায়? সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় কণার বেগ সর্বোচ্চ এবং তার মান কত? প্লাস মাইনাস ওমেগা এ। এবং কণাটি যখন একটি প্রান্তে থাকবে তখন তার বেগ কমতে কমতে শূন্যতে পৌঁছাবে, সেটিকেই মিনিমাম বেগ। তাহলে তখন ভি মিনিমাম ইকুয়াল টু 0। আর কি জানি, সাম্যাবস্থা এটি প্রান্ত হলে এক প্রান্ত থেকে সাম্যাবস্থা যখন আসবে তখন ম্যাক্সিমাম, লাস্টে আবার মিনিমাম, আবার শূন্য, এরকম করে চলতে থাকছে। তাহলে কণাটির সরল দোলগতিতে গতিশীল কণার বেগ সম্পর্কে আমরা জানলাম, বেগের মান জানলাম। এবার 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ কণাটির ত্বরণ সম্পর্কে আমরা জানব। তাহলে ত্বরণ বা ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমরা জানব। আচ্ছা, আমরা জানি কি এক্স বা সরণ ইকুয়াল টু কি? এ সাইন ওমেগা টি প্লাস আলফা। আচ্ছা, বেগ মানে কি? ডিএক্স ডিটি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। এবং অ্যাক্সেলারেশন বা এ ইকুয়াল টু ডি টু এক্স মানে ডিভিডিটি, অর্থাৎ ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু মাইনাস কস ওমেগা টি ইন্টিগ্রেশন ডেরিভেশন হবে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এ সাইন ওমেগা টি প্লাস আলফা মানে কি? এক্স বা কণাটির সরণ, অর্থাৎ এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেটি সরল দোলগতির মেইন সমীকরণ, ঘুরিয়ে আসে। তাহলে এই সমীকরণটি এর সাথে কিসের সম্পর্ক? এর সাথে ত্বরণের সম্পর্ক, অর্থাৎ সরণের সাথে এটি ত্বরণের সম্পর্ককে ডিফাইন করছে। আর যদি আমি এখানে এক্সকে সাইনের আকারে লিখি, সাইন অপেক্ষক দিয়ে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে? সাইন ওমেগা টি প্লাস আলফা। এখানে কি পাচ্ছি? এখানে আমরা ত্বরণের সাথে কণাটির সময়ের, সরল দোলগতিতে গতিশীল কণার সময়ের সাথে ত্বরণের একটি সম্পর্ক আমরা পাচ্ছি। ত্বরণ টাইমের ফাংশন হিসাবে রিপ্রেজেন্ট হচ্ছে। এবার আমরা গ্রাফে প্লট করি। এ ইকুয়াল টু কী জানি? ওমেগা স্কোয়ার এক্স। এটি কিসের সম্পর্ক? স্বাভাবিকভাবে এটি রৈখিক সম্পর্ক, মূল বিন্দুগামী সরলরেখার সম্পর্ক। ইকুয়েশন এটি তাহলে রৈখিক সম্পর্ক বা লিনিয়ার সম্পর্ক। আচ্ছা, যদি আমি সরলরেখার গতিপথটা আঁকছি কম্পনশীল কণাটি, এটা সাম্যাবস্থা। আচ্ছা, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কণাটির অ্যাক্সিলারেশনকে ডিফাইন করব, অ্যাক্সিলারেশন মানকে রিপ্রেজেন্ট করব, আর এক্স অ্যাক্সিস বরাবর কণাটির সরণকে। এই পয়েন্টটা হলো এক্স ইকুয়াল টু এ বা সর্বোচ্চ পয়েন্ট কণাটির। আচ্ছা, তাহলে আমি ভ্যালুগুলো বসাই। এটি কি? ওমেগা স্কোয়ার এক্স। এক্সের ভ্যালু যখন এ হবে তখন অ্যাক্সিলারেশনের ভ্যালু ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ কণাটির যে গ্রাফটা হবে, গ্রাফটা এরকম দেখতে হচ্ছে।
তাহলে এক্স যখন মাইনাসে হবে তখন এর ভ্যালু কত, প্লাস ওমেগা স্কোয়ার এক্স, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে। ওকে, এটাই হলো ত্বরণের লেখচিত্র, ত্বরণের সাথে কণাটির সরণের লেখচিত্র। ঠিক আছে, সাম্যাবস্থা থেকে এক প্রান্তে গেলে আমরা কি জানি, বেগের মান কমছে। সাম্যাবস্থায় বেগের মান ভি এবং প্রান্তে বেগের মান 0, অর্থাৎ বেগের যে ক্রমবর্ধমান হ্রাস পাচ্ছে সেটার কারণ কি, নিশ্চয়ই তার মধ্যে কোনো একটি মন্দন আছে। সেই মন্দনটি কোন মন্দন? সেই মন্দনটি হলো এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে মাইনাস আছে মানে একটি ত্বরণ নয় মন্দন, এবং সেই মন্দনটি দায়ী বেগের মান সাম্যাবস্থা থেকে প্রান্তে কমানোর জন্য। এবং যখন কণাটি উল্টো পথে ফেরত আসে সেই মন্দনটি তখন কী হিসাবে কাজ করে, পজিটিভ হিসাবে কাজ করে, মানে ত্বরণ হিসাবে কাজ করে, কারণ সেক্ষেত্রে বেগের দিকে উল্টো এবং মন্দনের দিকে উল্টো, অর্থাৎ মন্দন এক্ষেত্রে বেগকে বাড়াচ্ছে, মানে বেগের জন্য মন্দনটি ত্বরণ হিসাবে কাজ করছে এবং বেগ 0 থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বোঝা গেল এটা? পরের টপিকে যাই। তাহলে যে সিদ্ধান্তটা আমরা পাচ্ছি, সিদ্ধান্তটা কি দাঁড়াচ্ছে? সিদ্ধান্তটা দাঁড়াচ্ছে বেগের মতন সরল দোলগতি সম্পন্ন কণার ত্বরণ তার গতিপথে বিভিন্ন অবস্থানে বিভিন্ন হয়, অর্থাৎ ত্বরণ গতিপথের বিভিন্ন স্থানে বিভিন্ন। এবং কি জানছি আমরা, যখন কণাটি সাম্যাবস্থানে থাকে তখন ত্বরণ সর্বনিম্ন, অর্থাৎ অ্যাক্সিলারেশন মিনিমাম কখন হবে, যখন কণাটি সাম্যাবস্থানে আছে এবং এর মান কত হবে, 0। আর কণাটি ত্বরণ ম্যাক্সিমাম হবে যখন কণাটি একটি প্রান্তে আছে এবং এর মান কত হবে, প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, আচ্ছা, এই দুটো প্রমাণ আমাদের হয়ে গেল। এরপরে যে আমরা জিনিসটাতে যাব, অর্থাৎ যদি আমি দেখি তাহলে বেগের আর ত্বরণের পার্থক্যটা কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু 0 হলে বেগ কত, কণাটির বেগ সর্বোচ্চ অর্থাৎ ওমেগা এ, প্লাস মাইনাস ওমেগা এ। ওকে, আর ত্বরণ কত, 0। আর কণাটির সরণ এ হলে বা কণাটি পজিটিভ প্রান্তে থাকলে ভি ইকুয়াল টু কত হবে, 0, এবং ত্বরণ ইকুয়াল টু কত হবে, মাইনাস ওমেগা স্কোয়ার এ। আর এক্স ইকুয়াল টু মাইনাস এ হলে, অর্থাৎ কণাটি অপোজিট প্রান্তে থাকলে ভি ইকুয়াল টু কত হবে, অ্যাজ ইউজুয়াল 0, এবং এ ইকুয়াল টু কত হবে, প্লাস ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা সরল দোলগতিতে গতিশীল কণার পর্যায়কাল ও কম্পাঙ্ক নির্ণয় করব। 4 নাম্বার পয়েন্ট কি, পর্যায়কাল ও কম্পাঙ্ক। আমরা দুভাবে এটি করব। প্রথমে জেনারেল পদ্ধতিতে বা মেইন সমীকরণ থেকে কোনো রকমের শর্টকাট ছাড়া, কোনো রকমের ট্রিক্স ছাড়া আমরা এই কাজটা করব। ঠিক আছে, কীভাবে হচ্ছে এটা আমি দেখি। আমরা সরল দোলগতির সমীকরণ কি জানি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এটি এক্স অ্যাক্সিস, এটি মূলবিন্দু, এটি এই দুই প্রান্ত। আচ্ছা, মনে করলাম t1 সময়ে কণাটির সরণ x1,
অর্থাৎ x1 ইকুয়াল টু কী হবে, এ সাইন ওমেগা t1 প্লাস আলফা। মনে করলাম এই ছবিতে ডি পয়েন্টে যখন কণাটি আছে তখন তার সরণ কত x1 এবং সময় t1, এটি আমি মনে করলাম। আচ্ছা, এরপর কণাটি কি হবে, কণাটির মনে করলাম গতিতে আমার তখন এই দিকে রয়েছে কণাটির গতিবেগ। তারপর কণাটি কি হবে, ডি থেকে এতে যাবে, অর্থাৎ ডি থেকে এতে গেল কণাটি, এতে গিয়ে কণাটি আবার ব্যাক করবে, ব্যাক করার পরে আবার ডিতে আসবে। ডিতে যখন আসবে কণাটি তখন কণাটির অবস্থান কি হবে, x1ই হবে কিন্তু সময় t2 হবে। আর কি হবে, কণাটির গতিবেগের দিক v অপোজিট হবে, v ইকুয়াল টু মাইনাস v1। এখানে যদি কণাটির গতিবেগ v1 হয় তাহলে এটা এখানে v2 হয়, তাহলে v2 ইকুয়াল টু মাইনাস v1 হবে। অর্থাৎ কণাটির একটি পর্যায় কিন্তু এক্ষেত্রে সম্পন্ন হয়নি, যদিও কণাটির সরণ একই রয়েছে। তারপর কণাটি আবার এই পথ থেকে ব্যাক করবে, ব্যাক করে বিতে যাবে, বিতে গিয়ে কণাটি আবার ওতে যাবে এবং আবার কণাটি এই পজিশনে আসবে। অর্থাৎ তৃতীয়বার কণাটি যখন এই পজিশনে আসছে তখন কণাটির সরণ কী হবে, x1, সময় কত হবে t3 এবং গতিবেগ কত হবে v3। মানে এক্ষেত্রে v3 আর v1 সমান হবে। অর্থাৎ কণাটি যখন সেকেন্ড টাইম এখানে আসবে ঘুরে, সেই সময় কণাটির একটি পর্যায় সম্পন্ন হয়েছে বলে আমরা বলতে পারবো, কারণ আমরা পর্যায়ের সংজ্ঞাটা কি বলেছিলাম, গতির অবস্থানে ফিরে আসবে। x1 দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছিল কি, দ্বিতীয় ক্ষেত্রে কণাটির সরণ সেম থাকলেও কণাটির গতিবেগটা ভিন্ন ছিল, গতির দিকটা অন্য ছিল, কিন্তু এক্ষেত্রে গতির দিকটা পূর্বের দিকে সমান। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমি কি লিখতে পারি, x1 তো সেম থাকবে, এ সাইন ওমেগা t2 প্লাস আলফা, এবং তৃতীয় ক্ষেত্রে আমি কি লিখতে পারি, x1 সেম থাকছে, সমীকরণটা দাঁড়াচ্ছে x সাইন t3 প্লাস আলফা। আচ্ছা, এবার আমি দুটো সমীকরণ সমাধান করব। যেহেতু x1 x2 সমান এখানে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে আমি কি পাচ্ছি, সাইন ওমেগা t2 প্লাস আলফা ইকুয়াল টু সাইন ওমেগা t1 প্লাস আলফা। আচ্ছা, আমরা ত্রিকোণমিতি থেকে কি জানি, সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন ফাই হয় তাহলে থিটা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন ফাই হবে। আচ্ছা, এখানে থিটা ফাইয়ের থেকে বড় এবং এনের ভ্যালু কী হবে, 1 2 3 এরকম বাড়তে থাকবে এনের ভ্যালুগুলো, এন কিন্তু এখানে কম্পাঙ্ক নয়। আর এক্ষেত্রে t2 গ্রেটার দেন t1 হবে, কারণ t2 সময় কণাটি আবার ফেরত এসেছে কোন পয়েন্টে, ডি পয়েন্টে। স্বাভাবিকভাবেই t2 সময় পরবর্তী ক্ষেত্রে প্রথমবার ফেরত এসছে, অর্থাৎ এনের ভ্যালু যদি 1 হয় তাহলে আমি কি পাচ্ছি, আমি t2 সময়টা পাচ্ছি, t2 সময় যে সময় কণাটির সরণ আবার x, তাহলে ওমেগা t1 ওমেগা t2 প্লাস আলফা ইকুয়াল টু, আমরা এনের জায়গায় 1 বসিয়ে পাচ্ছি পাই প্লাস মাইনাস ওমেগা টি প্লাস আলফা। ওকে, এখান থেকে আমি t2 আর t1 এর সম্পর্ক পাচ্ছি। আর এনের ভ্যালু যদি 2 হয় তার মানে কণাটি 3 নম্বর সময় যখন ডি পয়েন্ট এসেছে, প্রথমবার ডি পয়েন্টে t1 সময় ছিল, দ্বিতীয়বার ডি পয়েন্টে t2 সময়, এবং তৃতীয়বার ডি পয়েন্টে এসেছে 3 নম্বর সময়। 3 নম্বর সময়টি কখন পাবো, আমি এনের ভ্যালু 2 বসিয়ে পাবো। তাহলে এখানে যদি আমি n ইকুয়াল টু 2 বসাই তাহলে আচ্ছা সাইন আলফা ইকুয়াল টু সাইন ওমেগা t1 প্লাস আলফা, সেখান থেকে আমি কি পাচ্ছি, ওমেগা t3 প্লাস আলফা ইকুয়াল টু এনের ভ্যালু আমি 2 বসাচ্ছি, অর্থাৎ 2 পাই -1 মানে +1, অর্থাৎ -1² +1 হয়ে যাবে ওমেগা t1 প্লাস আলফা। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি ইকুয়াল টু ওমেগা t3 ইকুয়াল টু 2 পাই প্লাস ওমেগা t1, দু সাইড থেকে আলফা কেটে গেল, ইকুয়াল টু t3 মাইনাস t1 ইকুয়াল টু
2π/ω। t1 সময় কণাটি প্রথমবার, ছবিতে আমরা দেখি t1 সময় কথাটি প্রথমবার ডিতে এসেছিল। t2 সময়ে কণাটি ঘুরে আবার দ্বিতীয়বার আসে, কিন্তু সেক্ষেত্রে বেগের দিক উল্টো থাকার জন্য t2কে আমরা ধরছি না। কিন্তু t3 সময় কণাটি আবার প্রথম জায়গাতে ফিরে আসে এবং সেক্ষেত্রে বেগের দিকও প্রাথমিক বেগের দিকের সমান, অর্থাৎ কণাটি পূর্ণ পরিক্রম করেছে, অর্থাৎ কণাটির পর্যায়কাল হবে t3-t1। পূর্ণ পরিক্রমে যে সময়টা লেগেছে সেটা কত? t3-t1। আর আমরা কি দেখলাম? t3-t1 = 2π/ω। তাহলে এখান থেকে যে ফর্মুলাটা আমরা পাচ্ছি সেই ফর্মুলাটা হলো t = 2π/ω। খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এখানে এটি কিসের ফর্মুলা? পর্যায়কালের গাণিতিক রূপ, পর্যায়কালের সাথে ওমেগার সম্পর্ক। আমরা এবার বিশেষ বিশেষ ক্ষেত্র ধরে প্রমাণটা করার চেষ্টা করছি। মনে করি কণাটি যখন সাম্যাবস্থায় ছিল তখন কণাটির গতিবেগ সময়কে 0 ধরে সমীকরণটি তৈরি করা হয়েছিল, অর্থাৎ সেক্ষেত্রে সমীকরণটি কী দাঁড়াচ্ছে? x = a sin ω t। এটি ও, এটি এ, এটি বি, আর ওর থেকে ডিস্টেন্সটা হলো ও এ মানে ক্যাপিটাল এ। ওকে, এখানে শুধু নামকরণের জন্য এ এটা। আচ্ছা, কণাটি যখন তাহলে t = 0 থাকে বা ω t বা θ = 0 থাকে, রাদার দ্যান আই শুড সে ω t = যখন 0 থাকে তখন কণাটি কি সাম্যাবস্থানে রয়েছে। আচ্ছা, কণাটি আবার যখন সাম্যাবস্থানে আসবে তখন কণাটির সরণ কত হবে? 0 হবে। তাহলে ω t = যখন 0 তখন কণাটির x কত? 0। আচ্ছা, সাইনের অপেক্ষকে আবার সাইনের কোন ভ্যালুটার মান 0? সাইন ω t মানে সাইন পাই এর ভ্যালু 0, অর্থাৎ ω t মানে যখন পাই হবে তখন x এর ভ্যালু আবার 0 হবে, অর্থাৎ কণাটি আবার এই পজিশনে ফিরে এসছে। স্বাভাবিকভাবেই কণাটি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, যাত্রা শুরু করে একটি প্রান্তে গেছে, প্রান্তে গিয়ে আবার এই পয়েন্টে ফিরে এসছে। কত সময় পর ফিরে এসছে? যখন ω t = পাই হচ্ছে সেই সময় পরে, সেই টি পরে কণাটি আবার এই পজিশনে ফিরে এসছে, অর্থাৎ এক্ষেত্রে ω_t1 = পাই। আচ্ছা, কিন্তু এটা কি কণাটির পর্যায়কাল? একদমই নয়, এটি পর্যায়কালের অর্ধেক। কারণ কি? কণাটি আবার বি প্রান্তে গিয়ে আবার ফিরে যখন আসবে তখন পূর্ণ পর্যায়কাল হবে, অর্থাৎ ω_t = 2π যখন হবে তখন কণাটির সরণ আবার কি হচ্ছে? 0 হচ্ছে, অর্থাৎ কণাটি যখন ω_t = 2π হচ্ছে তখন কণাটি এই বি প্রান্তে গিয়ে আবার আগের প্রান্তে ফিরে এসছে। এক্ষেত্রে কণাটি প্রথম ক্ষেত্রে কি হচ্ছে? কণাটি এই প্রান্তে ফিরেছিল কিন্তু কণাটির গতিবেগের দিক উল্টো ছিল, কিন্তু এক্ষেত্রে কণাটি পুরো পথ অতিক্রম করে আগের জায়গায় ফিরেছে। এক্ষেত্রে সরণ ও গতিপথের দিক সেম, অর্থাৎ ω_t = 2π যখন হবে তখন কণাটি তার প্রাথমিক অবস্থায় ফিরে এসছে। ω_t = 0 থেকে ω_t = 2π, অর্থাৎ ω_tর পার্থক্য যখন 2π - 0 = 0 হবে তখন কণাটি পূর্ণ পর্যায় সম্পন্ন করেছে বলা যাচ্ছে। তাহলে ω_t ডিফারেন্স যদি 2π হয়, অর্থাৎ কি ω_tর প্রাথমিক ভ্যালু কত? মাইনাস ω_t1 = কি বলছি আমি? 2π। 2π - 0 মানে 2π। ওকে, অর্থাৎ এখান থেকে আমি কি পাচ্ছি? t3 - t1 = আমি পাচ্ছি 2π/ω। t3 - t1 কি? কণাটি পূর্ণ পর্যায় সম্পন্ন করার মধ্যবর্তী সময়। এখানে t1 এর ভ্যালু কত? কিছুই না, 0, অর্থাৎ t3 - t1 = কত? ক্যাপিটাল T। t = 2π/ω। এখান থেকে আমি পর্যায়কালের ফর্মুলা পাচ্ছি, আমি একটা বিশেষ অ্যাজাম্পশন করে সমীকরণটা ধরে নিয়ে। আচ্ছা, এর থেকেও সোজাভাবে একটা করা যায়, সেটি কি? মনে করলাম কণাটি যাত্রাপথের একটা প্রান্তে যখন ছিল তখন কণাটির
সময়কে শূন্য ধরা হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু যখন এ হবে তখন টি ইকুয়াল টু 0, অর্থাৎ সমীকরণটি তাহলে দাঁড়াচ্ছে কি এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, অর্থাৎ ওমেগা টি মানে 0, টি 0 হওয়ার জন্য, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ। এই পজিশনে অঙ্কটি শুরু হয়েছে। এরপরে কি হবে, কণাটি এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, গিয়ে আবার আর এক প্রান্তে আসবে। এক্ষেত্রে কণাটি তার প্রাথমিক অবস্থানে একবারই ফেরত আসছে, অর্থাৎ এই প্রান্তে কণাটি একবারই ফেরত আসছে, এই প্রান্ত দুবার অতিক্রম করছে না। অন্যান্যবার কী হচ্ছিল, মধ্যবিন্দুতে থাকলেও কণাটি দুবার মধ্যবিন্দু অতিক্রম করছিল, অন্য যে কোনো পয়েন্টে কণাটি দুবার করে সেই পথ অতিক্রম করছিল, সেই সরণটা অতিক্রম করছিল। কিন্তু এই ক্ষেত্রে কণাটি একটি প্রান্তে থাকলে সেই প্রান্তে একবার যাওয়ার পর আর একবারই ফেরত আসছে। কণাটি যখন আবার এই পথে গিয়ে আর একবার এই পথে ফেরত আসছে, তখন কণাটির সরণ কত, এক্স ইকুয়াল টু এ। ওমেগাটির ভ্যালু ইকুয়াল টু 0 হলে কি দাঁড়াচ্ছে আমার, কস ওমেগাটি ইকুয়াল টু 1 দাঁড়াচ্ছিল। ওকে, আচ্ছা, ওমেগাটির এর পরে কোন ভ্যালুর জন্য কস ওমেগাটি ইকুয়াল টু 1 হবে, ওমেগাটি ইকুয়াল টু যদি 2 পাই হয় তাহলে কস ওমেগাটির ভ্যালু কত হবে, আবার 1 হবে। আর ওমেগাটির ভ্যালু 1 হলেই এক্স ইকুয়াল টু এ আসবে, অর্থাৎ ওমেগাটির প্রাথমিক ভ্যালু কত, ওমেগা টি 1 বা প্রাথমিক ভ্যালু 0, মানে যখন সময় শুরু হয়েছিল, এবং ওমেগা টি 2 যখন কণাটি আবার সেই পজিশনে আসলো তখন ওমেগা টির ভ্যালু কত, 2 পাই। কারণ আমরা জানি কসের অপেক্ষকের ভ্যালু 0, 2 পাইতে ইত্যাদিতে গিয়ে +1 হয়। যদি পাই হতো তাহলে কসের অপেক্ষকের ভ্যালু -1 হতো, -1 মানে কণাটি এই প্রান্তে থাকতো, অর্থাৎ -a হতো কণাটির সরণ। অর্থাৎ ওমেগা টি 1 ইকুয়াল টু 0 এবং ওমেগা টি 2 ইকুয়াল টু 2 পাই হলে কণাটি আবার তার প্রাথমিক অবস্থানে ফিরে আসবে। তাহলে ওমেগা টি 1 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু এ, আবার ওমেগা টি 2 ইকুয়াল টু 2 পাই হলে এক্স ইকুয়াল টু এ হচ্ছে। অর্থাৎ ওমেগা টি 2 মাইনাস ওমেগা টি 1, ওমেগা টি 1 এর বা ওমেগা টি এর 2 পাই পার্থক্যের জন্য কণাটি তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে। আর আমরা জানি টি 2 মাইনাস টি 1 কি, অনেক পর্যায়কাল, অর্থাৎ টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা সময় পর পর কণাটি তার প্রান্তে ফিরে আসে, এই প্রান্তে ফিরে আসে, তাহলে সেটি কি, কণাটির পর্যায়কাল। তাহলে পর্যায়কালে আমরা 3 ভাবে প্রমাণ দেখে নিলাম। জেনারেল সমীকরণ থেকে করাটাই বেটার, কিন্তু পরীক্ষার খাতিরে বইয়ের সমীকরণ ধরে করাও যাবে, 3 নাম্বার সহজ পদ্ধতিতে করাও যাবে। আচ্ছা, আরেকটা আমরা কি জানি, কণাটির কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি, এন। এই এন এর আগের এন কিন্তু আলাদা। কম্পাঙ্ক মানে জানি আমরা এন ইকুয়াল টু 1/t, অর্থাৎ ওমেগা বাই 2 পাই। সেখান থেকে আমি ওমেগার সাথে এন এর সম্পর্ক পেয়ে যাই, ওমেগা ইকুয়াল টু 2 পাই এন। এন মানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, 2 পাই মানে 2 সমকোণ বা 2 পাই রেডিয়ান। ঠিক আছে, এবার আমার এখানে একটা আমরা জানি কি জানি, আমরা এখানে কম্পাঙ্ক রয়েছে আর 2 পাইতে কোণ শব্দটা রয়েছে, এটি একটি কোণের রিপ্রেজেন্টেটিভ 2 পাই। সেখান থেকে ওমেগার যে একটা নাম দেওয়া হয়েছে সেই নামটা হলো কৌণিক কম্পাঙ্ক। 2 পাই মানে 4 সমকোণ, সমকোণের কোণ এবং এন এর কম্পাঙ্ক নিয়ে নামটি কৌণিক কম্পাঙ্ক। তাহলে এতক্ষণ ওমেগা ইকুয়াল টু কে বা √k/m বলে যে ধ্রুবকটা আমরা জানতাম, তাই সেই ধ্রুবকটার আমরা নামটা পেয়ে গেলাম, কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, এর ফিজিক্যাল একটা সিগনিফিকেন্স আছে। মনে করছি একটি পাখাটা ঘুরছে, এটি পাখার একটি ব্লেড। ওকে, মনে করলাম পাখাটা 1 সেকেন্ডে 10 বার করে, অর্থাৎ পাখাটির কম্পাঙ্ক n ইকুয়াল টু 10। আচ্ছা, যদি প্রশ্ন হয় পাখাটি 1 সেকেন্ডে 10 বার ঘুরলে পাখাটির একটা ব্লেড 1 সেকেন্ডে কত রেডিয়ান কোণ ঘুরেছে, তাহলে টোটাল কত রেডিয়ান কোণ ঘুরেছে সেটি কত হবে, কোণ অতিক্রম করেছে সেটি হবে
10 ইন্টু একবার ঘুরলে 2 পাই রেডিয়ান কোণ অতিক্রম করে একটি ব্লেড একবার ঘুরে আসলে। তাহলে 10 বার ঘুরে আসলে কত হচ্ছে? 20 পাই হচ্ছে। তাহলে 10 বার ঘুরলে হচ্ছে কত? 10 ইন্টু 2 পাই ইকুয়াল টু 20 পাই। এই 20 পাইটার সাথে কোন ভ্যালুটা মেলে আমরা দেখি। ওমেগা ইকুয়াল টু কী জানি আমরা? 2 পাই এন। আচ্ছা, এনের ভ্যালু যদি এখানে পাখার ক্ষেত্রে কি 10, তাহলে এখানে ওমেগা মানে 20 পাই, অর্থাৎ ওমেগার ভ্যালু আর এখানে 20 পাই, অর্থাৎ 1 সেকেন্ডে কত রেডিয়ান কোণ অতিক্রম করেছে সেটি মিলে গেল। তাহলে ফিজিক্যালি ওমেগা হলো কিসের রিপ্রেজেন্টেটিভ করছে? কৌণিক কম্পাঙ্ককে রিপ্রেজেন্টেটিভ করছে। ওমেগা মানে 1 সেকেন্ডে কত কোণ ঘুরছে সেটিকেই রিপ্রেজেন্টেটিভ হিসাবে রাখছে। আর আমরা কি জানি? ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। রুট ওভার কে বাই এম, টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। আচ্ছা, আর আমরা আরেকটা কি জানি? এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সেখান থেকে আমি ওমেগা স্কোয়ার মানে কি জানি? এ বাই এক্স। আমি সাইনটাকে অগ্রাহ্য করছি, পজিটিভ দিকটা দিয়ে শুধুমাত্র ধরছি। তাহলে ওমেগা ইকুয়াল টু আমি কি লিখতে পারছি? রুট ওভার এ বাই এক্স, শুধুমাত্র মানের দিক থেকে, হ্যাঁ, কোনো ডাইরেকশন আমি নিচ্ছি না। তাহলে ইকুয়াল টু 2 পাই ইকুয়াল টু কী লিখতে পারি আমি? টি ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এক্স বাই এ। যেহেতু সময় সেহেতু সাইন ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, ইকুয়াল টু কী লিখতে পারছি আমি? 2 পাই বাই রুট ওভার সরণ বাই ত্বরণ। এক্স মানে সরণ, ওয়াই মানে ত্বরণ। আর এন ইকুয়াল টু কি? 1 বাই টি, মানে গল্পটা উল্টে যাবে, অর্থাৎ 1 বাই 2 পাই ত্বরণ বাই সরণ। ঠিক আছে? আচ্ছা, আমি যে এই সমীকরণগুলি আমি দেখলাম, এই সমীকরণগুলিতে কি নেই? টি এর সমীকরণটি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এক্স বাই এ। এখানে কণাটির কোথাও কণাটির বিস্তার বা কম্পন বিস্তার এ কোথাও নেই, অর্থাৎ এর সাথে পর্যায়কালে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ টি এর সাথে কণাটির পর্যায়কালের কোনো সম্পর্ক নেই। টি ইজ নট এ ফাংশন অফ এ। অর্থাৎ এর থেকে আমি একটা জিনিস অ্যাজাম করতে পারি, সরল দোলগতিতে গতিশীল একটি কণা, একটা পেন্ডুলাম রয়েছে মনে করো। পেন্ডুলামটা এভাবে দুলছে, বায়ুর বাধার জন্য পেন্ডুলামের দোলন ধীরে 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 কমছে। পেন্ডুলামের দোলন ধীরে ধীরে কমার মানে কি? পেন্ডুলামের দোলন ধীরে ধীরে কমার মানে পেন্ডুলামের বিস্তার কমা, অর্থাৎ দোলন কমা মানে পেন্ডুলামের বিস্তার কমা। প্রথমে কণাটি এতটা ডিস্টেন্স অবধি যাচ্ছিল, তারপর কণাটি আস্তে 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 ডিস্টেন্স তার কমছে, এবং একটা সময় পর ডিস্টেন্স তার মনে করলাম আগের থেকে কম ডিস্টেন্সে সে দুলছে। ডিস্টেন্স কমলেও, অর্থাৎ অ্যাম্প্লিটিউড কমলেও, কণাটির বিস্তার কমলেও কণাটির পর্যায়কাল কিন্তু সেমই থাকবে। আগে কণাটি তাড়াতাড়ি যেত, এখন কণাটি আস্তে আস্তে যাবে, কিন্তু কণাটির পর্যায়কাল সেম থাকবে। টোটাল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে যে সময় আগে লাগতো এখনও সেই সময়ই লাগবে। এই ধরনের গতির জন্য একে সমকাল গতিও বলা হয়। সরল দোলগতিকে এই জন্য আরেকটি নাম সরল দোলগতির সমকাল গতি। ইংলিশে বলছে আইসোক্রোনাস মোশন। আইসো CHRONOUS, আইসোক্রোনাস মোশন। ঠিক আছে? সরল দোলগতি আরেকটি নাম সমকাল গতি। কেন সেটা আমরা জানলাম, এবং কণাটির বিস্তারের সাথে কণাটির পর্যায়কালের যে কোনো সম্পর্ক নেই সেটা আমি জানলাম। এর পরের পার্ট আমরা সরল দোলগতিতে গতিশীল কণার দশা পড়ব। 5 নাম্বার পয়েন্টে আমরা কি দেখব? সরল দোলগতির দশা সম্পর্কে আমরা জানব। আচ্ছা, দশা বা ফেজ। ফেজ সম্পর্কে আমরা জানব। সরল দোলগতির দশা কাকে বলে? সরল দোলগতিতে গতিশীল কোনো কণার যে কোনো মুহূর্তের গতির অবস্থাকে তার দশা বলা হয়। তাহলে দশা কাকে বলে? যে কোনো মুহূর্তে
গতির অবস্থান। আচ্ছা, যে কোনো মুহূর্তে গতির অবস্থানকে দশা বলে। গতির অবস্থান কি হয়? অবস্থান মানে একটা তো নিশ্চয়ই গতির অবস্থান সরণ হবে, কারণ অবস্থান শব্দটা আছেই, অবস্থান মানে সরণ। তাহলে একটা কি হবে? সরণ। আর একটা কি? বেগ। আর একটা কি? অ্যাক্সিলারেশন ইত্যাদি। এই সবগুলো কি বলা হয়? এক একটা দশা। আচ্ছা, তাহলে দশাগুলোকে আমি একবার লিখি। প্রথম দশাটায় সরণ বা এক্স ইকুয়াল টু কি? আমি জানি এ সাইন ওমেগা টি প্লাস আলফা। আচ্ছা, তারপর বেগ মানে কি? বেগ ভি ইকুয়াল টু কি জানি আমি? প্লাস মাইনাস এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। আর ত্বরণ এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস আলফা। ওকে, এটা প্লাস মাইনাস না শুধু। তাহলে সরণ মানে এ সাইন ওমেগা টি প্লাস আলফা, বেগ মানে ভি এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, আর ত্বরণ মানে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস আলফা। আচ্ছা, এই যে এখানে সরণ, বেগ এবং ত্বরণ, এগুলো প্রত্যেকটি কি? চলরাশি বা ভ্যারিয়েবলস। এগুলো চলরাশি হবার জন্যই কণাটির বিভিন্ন দশা দেখা যায়, কারণ এগুলো সবসময় পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে ভিন্ন ভিন্ন অবস্থানে ভিন্ন ভিন্ন দশা। আর এ ওমেগা এগুলো কি? ধ্রুবক। আচ্ছা, এক্স ভি এ এরা চলরাশি, কিন্তু এ ওমেগা ধ্রুবক। তাহলে এই এক্স ভি এ কার উপর ডিপেন্ড করছে? প্রত্যেক ক্ষেত্রে ডিপেন্ড করছে কার উপরে? এই ওমেগা টি প্লাস আলফার উপরে। এই জন্য ওমেগা টি প্লাস আলফা একে বলা হচ্ছে কি? দশা কোণ। দশা বলছে গতির অবস্থান, মানে বেগ, ভেলোসিটি, সরণ ইত্যাদিকে বলছে দশা। আর দশাগুলো কার উপর ডিপেন্ড করছে? এই অ্যাঙ্গেলটার উপরে, এই কোণটার উপরে। সাইনের সাথে বা কোসাইনের সাথে যে কোণটা লেগেছে সেই কোণটার উপরে ডিপেন্ড করছে সেটি। এই জন্য এগুলোকে বলছে দশা কোণ। তাহলে এখান থেকে আমরা নতুন একটা টার্মস পেলাম। টার্মটা কি? দশা কোণ বা ফেজ অ্যাঙ্গেল। সেটি কি? ওমেগা টি প্লাস আলফা। একে আমরা বলছি থিটা দ্বারা রিপ্রেজেন্ট করছি। এই দশা কোণের জন্য তাহলে একটি সরল দোলগতি সম্পন্ন কণা যার এ বা বিস্তার ধ্রুবক, ওমেগা অবশ্যই ধ্রুবক হবে, কারণ একটি কণা নিয়ে একটি সরল দোলগতি সম্পন্ন কণা নিয়ে আমি আলোচনা করছি। তার বেগের গতির অবস্থান অর্থাৎ সরণ, বেগ, ত্বরণ সেগুলো কার উপর ডিপেন্ড করছে? দশা কোণের উপর ডিপেন্ড করছে। এবার দশা কোণের বিভিন্ন ভ্যালুর জন্য আমাদের এই বেগ, ত্বরণ এবং সরণের মানগুলো আমরা দেখি। আচ্ছা, এক নম্বর ক্ষেত্রে দেখছি কি? থিটা যদি 0 হয় তবে এক্স ইকুয়াল টু কি বা সরণ ইকুয়াল টু কি? এ সাইন 0 বা 0। অর্থাৎ কণাটি কোথায় আছে? সাম্যাবস্থায় আছে। x0 মানে কণাটি এই সাম্যাবস্থায় রয়েছে। ও এ বি কণাটি সাম্যাবস্থায় রয়েছে x ইকুয়াল টু 0 মানে। এখান থেকে একটা মূল বিন্দু ধরেছি আমি। আচ্ছা, থিটার ভ্যালু যদি π/2 হয় তবে x ইকুয়াল টু কি? a। অর্থাৎ সেক্ষেত্রে কণাটি কোথায় আছে? একটি প্রান্তে। যেহেতু কোন প্রান্তে আছে? এক্ষেত্রে পজিটিভ প্রান্তে আছে, অর্থাৎ এ প্রান্তে আছে, ডান দিকের অন্তিম পর্যায়ে আছে কণাটি। ঠিক আছে। আচ্ছা, থিটার ভ্যালু যদি পাই হয় তবে এক্স ইকুয়াল টু কত? মাইনাসে আচ্ছা, থিটার ভ্যালু যদি পাই হয় তাহলে এক্স ইকুয়াল টু 0। ওকে, মানে কণাটি আবার প্রাথমিক অবস্থানে ফিরে এসছে, অর্থাৎ সাম্যাবস্থানে।
আবার থিটা ইকুয়াল টু যদি 3π/2 হয় তবে এক্স ইকুয়াল টু কত হবে, -a, অর্থাৎ কণাটি বি প্রান্তে আছে, আর থিটা ইকুয়াল টু 4 × π/2 মানে 2π হলে এক্স ইকুয়াল টু কত হবে, কণাটি আবার সাম্যাবস্থায় চলে আসবে। এর থেকে আমি কি পাই, এর থেকে আমি পাই দশা যদি 0 থেকে π/2 পরিবর্তন হয় তাহলে কণাটি সাম্যাবস্থা থেকে অন্তিম প্রান্তে ব্যাক প্রান্তে চলে আসবে। অর্থাৎ দশা পার্থক্য বলতে কি বোঝাচ্ছে এখানে আমি, কণাটির প্রাথমিক দশা কত ছিল এখানে থিটা, দশা কোণ কত ছিল থিটা, আর এখানে দশা কোণ কত হয়েছে π/2, এখানে দশা কোণ 0, এখানে দশা কোণ π/2, অর্থাৎ দুটো দশা কোণের যে পার্থক্য তাকেই আমি বলছি দশা পার্থক্য। অর্থাৎ দশা পার্থক্য যদি π/2 হয় তাহলে কণাটি কি হচ্ছে, কণাটি একটা প্রান্ত থেকে বা সাম্যাবস্থা থেকে একটা প্রান্তে চলে যাচ্ছে। আর দশা পার্থক্য যদি পাই হয় তাহলে কি হচ্ছে, দশা পার্থক্য যদি পাই হয়, পাই মানে π-0, অর্থাৎ থিটা যদি 0 থেকে পাইতে যায় তাহলে কণাটি কি হচ্ছে, সাম্যাবস্থান থেকে একটি প্রান্তে গিয়ে আবার সাম্যাবস্থানে ফিরে আসছে। কিন্তু এক্ষেত্রে কণাটির গতির দিক প্রাথমিক অবস্থানে যে গতির দিক ছিল তার ঠিক উল্টো, অর্থাৎ এখানে কণাটির গতি বিপরীতমুখী আছে, অর্থাৎ কি কণাটির ঠিক অপোজিটভাবে ফিরে এসছে, অর্থাৎ কণাটি বিপরীত দশায় আছে। তাহলে দশা পার্থক্য ফাই হলে কণাটি কি হবে, বিপরীত দশায় অবস্থান করবে। আচ্ছা, কণাটির পরে কি হচ্ছে, 3π/2 সময়ে কণাটি কোথায় যাচ্ছে, কণাটি এক্সের ভ্যালু কি হচ্ছে -a, অর্থাৎ কণাটি একদম অপোজিট প্রান্তে যাচ্ছে, অর্থাৎ ফাই ইকুয়াল টু 3π/2 হলে এক্স ইকুয়াল টু -a, অর্থাৎ থিটা, অর্থাৎ আবার থিটা ইকুয়াল টু π/2 কখন, যখন এক্সের ভ্যালু a। তাহলে কণাটি তার সাম্যাবস্থান থেকে π/2 প্লাসে এবং 3π/2 -এতে রয়েছে। তাহলে কণাটি প্লাসে থেকে -এতে যাওয়ার সময় দশা পার্থক্য কতটা হচ্ছে, φ1 θ1 - θ2 ইকুয়াল টু পাই। তো এখানেও দেখা গেল কণাটি বিপরীত দশায় রয়েছে যখন সাম্যাবস্থানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কণাটি রয়েছে। আবার কণাটি প্রাথমিক অবস্থানে কখন ফিরে আসবে, মানে কখন আবার সরণ 0 হবে, থিটা ইকুয়াল টু 2π হলে। প্রথমবার 0 হয়েছিল থিটা ইকুয়াল টু পাই হলে, তারপরে 2π বার হলে 0 হবে, কিন্তু এক্ষেত্রে যখন আসবে কণাটির তার গতির অবস্থা সম্পূর্ণ সমান থাকবে, অর্থাৎ বলা যাবে যে কণাটি একটি পূর্ণ পর্যায় অতিক্রম করেছে। আচ্ছা, আরেকভাবে আমি কীভাবে দেখাতে পারি, আমি মেইন সমীকরণেই ভ্যালুগুলো পুট করে দেখাতে পারি। মেইন সমীকরণটি কি বলছি আমি, x1 ইকুয়াল টু a সাইন θ1, অর্থাৎ θ1 দশা কোণে কণাটির সরণ হলো x1। আচ্ছা, x2 মনে করলাম a সাইন পাই প্লাস θ1, অর্থাৎ x2 বেলায় x2 সরণের সময় কণাটির যে দশা কোণ রয়েছে সেটি কত ডিফারেন্স রয়েছে, পাই ডিফারেন্স রয়েছে বা 180 ডিগ্রি ডিফারেন্স রয়েছে প্রথম দশার থেকে। তাহলে আমরা কি জানি, এটি কোন কোঅর্ডিনেটে পড়বে, এটি থার্ড কোঅর্ডিনেটে পড়বে। থার্ড কোঅর্ডিনেটে সাইন নেগেটিভ, অর্থাৎ এর ভ্যালু আসবে মাইনাস সাইন θ1, অর্থাৎ x2 এবং x1 এর ভ্যালু কত আসবে, অপোজিট আসবে। অর্থাৎ এর থেকে আমি কি বলতে পারছি, কণাটির পুরো বিপরীত দশায় রয়েছে। এবং আমি যদি কণাটির বেগের এবং ত্বরণও দেখি সেক্ষেত্রে আমি সেম রিপ্রেজেন্টেটিভ পাবো। ত্বরণ আর সরণ রৈখিক সম্পর্ক, তাই ত্বরণ আর সরণ তো বোঝাই যাচ্ছে, বেগটা যদি আমি দেখি বেগটাও আমি উল্টো পাবো। আচ্ছা, এরপরে কি রয়েছে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট কি রয়েছে, ইপক বা প্রারম্ভিক দশা। ইপক বা প্রারম্ভিক দশা।
ইপক কাকে বলছে? বলছে সরল দোলগতিতে গতিশীল একটি কণার যাত্রা শুরুতে যে দশা থাকে, যাত্রা শুরু বলতে t ইকুয়াল টু 0, t ইকুয়াল টু 0-তে যে দশা বা যে দশা কোণ থাকে তাকে কি বলছে? প্রারম্ভিক দশা বা ইপক বলছে। তাহলে থিটা ইপক মানে কত? থিটা অ্যাট টি ইকুয়াল টু 0। এবার আমি ভ্যালুটা বসাই। থিটা মানে কি আমি জানি, ওমেগা টি প্লাস আলফা। তাহলে টি ইকুয়াল টু 0 হলে থিটা ইপকের ভ্যালু কত হবে? থিটা ইকুয়াল টু কত হবে? শুধু আলফা থাকবে। অর্থাৎ আলফা যে ধ্রুবকটাকে এতক্ষণ আমি নামাঙ্কিত করিনি, সেই ধ্রুবকটা আসলে কি? ইপক। তাহলে আলফা ইকুয়াল টু কি? ইপক বা প্রারম্ভিক দশা, বা একে ফেজ কনস্ট্যান্টও বলা হয়। থিটা ইকুয়াল টু ইপক, আলফা ইকুয়াল টু ইপক। ওকে, আচ্ছা, এবার আমি ইপকের ভ্যালুগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে বার করছি। কণাটি যখন সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে তখন কণাটির সমীকরণ আমি কি জানি? এক্স ইকুয়াল টু আমি জানি এ সাইন ওমেগা টি। আচ্ছা, একে আমি এরকমভাবে লিখতে পারি এ সাইন ওমেগা টি প্লাস 0, এভাবে লেখা যায়। অর্থাৎ এখানে প্রারম্ভিক দশা কত? আলফা ইকুয়াল টু 0। অর্থাৎ সাম্যাবস্থা থেকে যখন কণাটি যাতায়াত শুরু করে তখন কণাটি আলফা ইকুয়াল টু 0 হবে, বা ইপক বা প্রারম্ভিক দশা 0 হবে। আর যখন গতিপথে প্রান্ত থেকে শুরু করে তখন কণাটির সমীকরণ আমি কি দেখেছিলাম? এ কস ওমেগা টি। আচ্ছা, একে আমি এভাবে নিশ্চয়ই লিখতে পারি এ সাইন ওমেগা টি প্লাস π/2, একে আমি এভাবে নিশ্চয়ই লিখতে পারি। অর্থাৎ এক্ষেত্রে ইপক কত? এক্ষেত্রে ইপক হলো π/2। অর্থাৎ কণাটি যাত্রাপথের শেষ প্রান্ত থেকে যাতায়াত শুরু করলে তার প্রারম্ভিক দশা কত হবে? π/2। আর একটা টপিক থাকে দশা পার্থক্য, যেটা আমি আগেই বলেছি। দশা পার্থক্য মানে দুটি ভিন্ন দশা কোণের পার্থক্যকেই দশা পার্থক্য বলা হয়। তাহলে দশা পার্থক্য মানে কি বলছে? দুটি ভিন্ন দশার কোণের পার্থক্য। দশা কোণের পার্থক্য, অর্থাৎ θ1 মাইনাস θ2, একই আমাদের দশা পার্থক্য বলছে। কখনো কখনো এটা ফাই দ্বারাও ডিনোট করা হয়। 7 নম্বর যে পয়েন্টটা আমরা পড়ব সেটি কি? ত্বরণ, বেগ ও সরণের সম্পর্ক। অর্থাৎ সরল দোলগতি সম্পন্ন কণার সরণ বা ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের সম্পর্কটা আমরা জানব। ওকে, আচ্ছা, ও সাম্যাবস্থা এ পজিটিভ এক্স অ্যাক্সিস এবং বি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে কণাটির সরণের দুটি প্রান্ত। আচ্ছা, মনে করি কণাটি একটি প্রান্ত থেকে বা অর্থাৎ এই প্রান্ত থেকে যাত্রা শুরু করেছে। আচ্ছা, যদি একটি প্রান্ত বা থেকে যাত্রা শুরু করে তাহলে কণাটির গতির সমীকরণ কি হবে? এক্স ইকুয়াল টু কি হবে? এ কস ওমেগা টি, এটি হবে একটি প্রান্ত থেকে যদি যাত্রা শুরু করে কণাটি। আচ্ছা, আরেকটা কি জানি আমরা? ওমেগা ইকুয়াল টু, আচ্ছা আমরা জানি টি ইকুয়াল টু 2π/ওমেগা। অর্থাৎ এখান থেকে কি লিখতে পারি? ওমেগা ইকুয়াল টু 2π/টি। এই ওমেগা ইকুয়াল টু 2π/টি এই জিনিসটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে থাকছে এক্স ইকুয়াল টু এ কস 2π/টি ইন্টু স্মল টি। ওকে,
কোনো সমস্যা নেই এই ডিসপ্লেসমেন্ট বা সরণের এই সমীকরণটিতে। আচ্ছা, এই সমীকরণটি কোন ক্ষেত্রে আমি আগেই বললাম, এই প্রান্ত থেকে যাত্রা শুরু করেছে কণাটি। আচ্ছা, এখানে টি কি, পর্যায়কাল, অর্থাৎ টি মানে কণাটি এই প্রান্ত থেকে গিয়ে বি প্রান্তে যাবে, বি প্রান্তে গিয়ে আবার এ প্রান্তে ফিরে আসবে, এই মোট সময়টাই হলো টি। আচ্ছা, এবার আমি স্মল টি ইকুয়াল টু টি/4 বসিয়ে দেখি কি পাই। অর্থাৎ টি/4 মানে কি, পর্যায়কালে 4/1 1/4 ইন্টু পর্যায়কাল, অর্থাৎ পর্যায়কালের 1/4 ভাগে কণাটির সরণ কোথায় হয় আমি সেটা দেখছি। টি ইকুয়াল টু যদি আমি টি/4 বসাই তাহলে এক্স ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, এ কস ওমেগা, ওমেগার জায়গায় আমি বসিয়েছিলাম 2π/t, আর টি এর জায়গায় টি/4, টি কেটে গেল, থাকলো 2, অর্থাৎ এ কস π/2 মানে 0। অর্থাৎ আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি পর্যায়কালের 4/1 সময়ে কণাটি সাম্যাবস্থানে ফিরে আসবে। অর্থাৎ আমি এটাকে পুরো যে পথটা আছে, পথটাকে আমি খুব ইজিলি সময়ের দিক থেকে 4 ভাগে ভাগ করতে পারি। টি সময় কণাটি পুরো পথ অতিক্রম করে আসে, টি/4 সময় কণাটি অর্ধেক পথ যায়, টি/4 প্লাস টি/4 বা টি/2 সময় কণাটি বি প্রান্তে যায়, 3t/2 সময় কণাটি আবার ও প্রান্তে আসে, ও সাম্যাবস্থায় আসে, এবং 4 × t/4 মানে আবার টি সময় কণাটি সাম্যাবস্থাতে আবার প্রাথমিক অবস্থানে এতে ফিরে আসছে। এই জিনিসটা আমি খুব ইজিলি এখান থেকে দেখতে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এর সাথে শুধুমাত্র আমি এতক্ষণ কি দেখলাম, সরণ দেখলাম। এবার আমি বেগ এবং অন্যান্য জিনিসগুলোর কি হয় সেটাও আমি দেখব। তাহলে বেগ ও অন্যান্য জিনিসের সমীকরণগুলো আমি পরপর লিখি। কি কি সমীকরণ রয়েছে? সরণের সমীকরণ কি, এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি, কারণ আমি একটি যাত্রার একটি প্রান্ত থেকে শুরু করেছি আমি ধরে নিলাম। আচ্ছা, তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল টু কি, ডিএক্স ডিটি, অর্থাৎ মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি। আর অ্যাক্সিলারেশন কি, এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ কস ওমেগা টি, অর্থাৎ ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, ভ্যালুগুলো আমি এবার বসাই। এবার টি এর জায়গায় আমি সমীকরণটিতে কি বসিয়েছিলাম, আমি ওমেগার জায়গায় আমি বসিয়েছিলাম 2π/t। এই ভ্যালুগুলো আমি পরপর করে বসাই সমীকরণগুলো। তাহলে সমীকরণগুলো কীরকম আকার নেবে সেটা আমি দেখি। এক্স ইকুয়াল টু দাঁড়াবে এ কস 2π/t ইন্টু টি, ভি ইকুয়াল টু দাঁড়াবে মাইনাস ওমেগা এ সাইন 2π/t ইন্টু টি, আর এ বা অ্যাক্সিলারেশন ইকুয়াল টু দাঁড়াবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অথবা কি দাঁড়াচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ কস অফ 2π/t ইন্টু টি। এবার আমি টি বা সময়ের আমি ভ্যালুগুলো একটা একটা করে বসাই। প্রথমে টি ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0তে এক্স ইকুয়াল টু কত, এ, ভি ইকুয়াল টু কত, 0 হলে সাইন 0 মানে 0, এবং অ্যাক্সিলারেশন কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ মাইনাস ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, টি ইকুয়াল টু টি/4, তাহলে তাতে কত হচ্ছে, এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, ভি ইকুয়াল টু সাইন π/2 মানে 1, অর্থাৎ মাইনাস ওমেগা এ, আর অ্যাক্সিলারেশন মানে কত, এ ইকুয়াল টু 0। টি ইকুয়াল টু 3t/4 যদি হয়
তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমাদের সরণ মাইনাসে, কারণ কসের মান নেগেটিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। আচ্ছা, ভি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে ওমেগা এ, স্বাভাবিক, কারণ মাইনাস মাইনাস প্লাস হচ্ছে। আর এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ এ ওমেগা স্কোয়ার। আর একটা পয়েন্ট আমি লাস্ট নিচ্ছি, সেটা হলো টি ইকুয়াল টু টি। টি ইকুয়াল টু যদি টি হয় তাহলে আমাদের ভ্যালুগুলো কত দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে প্লাস এ, ভি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 0 এবং এ ইকুয়াল টু দাঁড়াচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি একটা পর্যায়কাল যখন চেঞ্জ হলো, কণাটির প্রাথমিক যে দশা এবং পর্যায়কাল শেষ হওয়ার পরে টি সময় পরে যে দশা দুটো সেম। আচ্ছা, তাহলে আমি এই পয়েন্টগুলো দিয়ে আমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করছি। অর্থাৎ আমি সম্পর্কগুলো পেয়ে গেলাম, সময়ের বিভিন্ন মানের জন্য সরণ, বেগ ও ত্বরণের সম্পর্কটি আমি পেয়ে গেলাম। এবার এগুলোকে আমি একটা গ্রাফে প্লট করার চেষ্টা করব সম্পর্কটা আরও ভালোভাবে ভিজুয়াল করার জন্য। প্রথমে আমি সরণকে নিচ্ছি। সরণকে যদি নিই তাহলে সরণের টি ইকুয়াল টু যদি 0 হয় তখন সরণ কণাটির কত এ, মানে গতিপথে একটি প্রান্তে আছে কণাটি, সেই অবস্থায় আমি গতিপথ থেকে আলোচনা করছি। টি ইকুয়াল টু যদি t/4 হয় তবে সরণ কত পেয়েছিলাম আমি 0। টি ইকুয়াল টু যদি t/2 হয় তাহলে সরণকে আমি পেয়েছিলাম মাইনাস এ। টি ইকুয়াল টু যদি 3t/4 হয় তবে সরণের ভ্যালু আমি পেয়েছিলাম আবার 0। আর টি ইকুয়াল টু যদি টি হয় তাহলে সরণের ভ্যালু আমি পেয়েছিলাম এ। আচ্ছা, এবার আমি এটাকে আমি একটি গ্রাফে প্লট করার চেষ্টা করছি। এই এক্স অ্যাক্সিস বরাবর সময়কে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি সরণকে নিচ্ছি। টি এর ভ্যালু যখন 0 তখন এক্স এর ভ্যালু আমি মনে করলাম এ, এই পয়েন্টটি হলো এ, ও টু এ হলো গিয়ে এ, ঠিক আছে। আচ্ছা, টি এর ভ্যালু যখন t/4, আচ্ছা মনে করছি এই পার্টটা এই পর্যন্ত টি, এটা যদি টি হয়, পর্যায়কাল হয় সময়ের, তাহলে এটি হলো t/2, এটি t/4, এটি 3t/4। ওকে, তাহলে x ইকুয়াল টু যখন t ইকুয়াল টু যখন 0 তখন x ইকুয়াল টু এ, টি ইকুয়াল টু যখন t/4 তখন x এর ভ্যালু কত 0, অর্থাৎ এই পয়েন্টটা। তাহলে প্রথম পয়েন্ট এটা, সেকেন্ড পয়েন্ট এটা। টি ইকুয়াল টু t/2 হলে x এর ভ্যালু মাইনাস এ, অর্থাৎ টি এর ভ্যালু যখন t/2 তখন সরণ কত মাইনাস এ। এই পয়েন্টটাকে আমি মাইনাস এ ধরছি, এই ডিস্টেন্সটাকে। তাহলে সেক্ষেত্রে পয়েন্টটা দাঁড়াচ্ছে কোনটা, এই পয়েন্টটা। তাহলে এটা 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, এটা 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট কি, টি ইকুয়াল টু 3/4, তাহলে সেক্ষেত্রে এক্স এর ভ্যালু কত, সরণ আবার 0, অর্থাৎ এই পয়েন্টটা। এবং টি এর ভ্যালু যখন টি মানে একটা পর্যায়কাল কমপ্লিট হচ্ছে তখন এক্স এর ভ্যালু এ, অর্থাৎ আবার এই পয়েন্টটা। তাহলে এটি কিসের সমীকরণ, আমি জানি এটা সেটা কসের সমীকরণ। কসের সমীকরণটা এরকম দেখতে হচ্ছে, তাহলে এরকম দেখতে হচ্ছে। এটি কিসের গেল, এটি গেল এক্স বা সরণের সমীকরণটি গেল। এবার আমি ভেলোসিটি বা বেগের সমীকরণটি দেখব। বেগ, আচ্ছা টি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমি ভেলোসিটির মান কত পেলাম, বেগ পেলাম 0। টি ইকুয়াল টু যখন t/4 হলো তখন ভেলোসিটির মান আমরা কত পেয়েছিলাম, মাইনাস ওমেগা এ পেয়েছিলাম। টি ইকুয়াল টু যখন 3t/4 হলো তখন ভেলোসিটির মান কত পেয়েছিলাম আমি, প্লাস ওমেগা এ। টি ইকুয়াল টু যখন টি হয়েছিল তখন আমি আবার ভেলোসিটির মান কত পেয়েছিলাম, 0 পেয়েছিলাম, মানে একটি প্রান্তে কণাটির গতিবেগ 0 হয়ে গিয়েছিল।
আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টটি কোথায়? প্রথম পয়েন্টটি t0-তে v0, অর্থাৎ এই পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্টটি কোথায়? t=t/4 v -ω/a। আচ্ছা, এটা যদি এ হয়, মাইনাস এ হয়, তাহলে মাইনাস ওমেগা এ, ওমেগা যেহেতু একের থেকে বড়, তাহলে মাইনাস ওমেগা এ আমি ধরছি এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা দাঁড়াচ্ছে, যেখানে টি এর ভ্যালু t/4 এবং বেগের ভ্যালু ভি এর ভ্যালু, এক্স অ্যাক্সিস বরাবর আমি বেগকে ডিনোট করছি, তাহলে বেগের ভ্যালু এখানে কত হচ্ছে? মাইনাস ওমেগা এ দাঁড়াচ্ছে। আচ্ছা, তাহলে ফার্স্ট পয়েন্ট গেল, সেকেন্ড পয়েন্ট গেল। থার্ড পয়েন্ট t/2-তে আমি আবার কি দেখছি? t/2-তে আমি আবার দেখছি বেগের মান 0, অর্থাৎ t/2 আমি লিখিনি, t/2-তে ভেলোসিটি আবার কোথায়? 0, অর্থাৎ ভেলোসিটি আবার 0 এই পয়েন্টে চলে এসেছে। 3t/4-এ ভেলোসিটি কত দেখছি আমি? প্লাস ওমেগা এ, অর্থাৎ এটা যদি এ হয় তাহলে আমি মনে করছি এটা ওমেগা এ। ওমেগা এতে পয়েন্টটা দাঁড়াচ্ছে এখানে। তাহলে একটা পয়েন্ট এখানে, একটা পয়েন্ট এখানে, একটা পয়েন্ট এখানে, একটা পয়েন্ট এখানে, এবং অবশ্যই পরের পয়েন্টটা আবার কোথায় চলে আসবে? 0-তে চলে আসবে। ঠিক আছে, তাহলে যে সমীকরণটা হচ্ছে, সমীকরণটা কীরকম হচ্ছে, যে গ্রাফটা হচ্ছে, গ্রাফটা কীরকম হচ্ছে? গ্রাফটা এরকম দেখতে হচ্ছে। এরকম দেখতে হচ্ছে। ঠিক আছে, এরকমভাবে গ্রাফটা অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে। তাহলে এটা কি? কণাটির সরণের বিস্তার, আর এটা কণাটির বেগের যে গ্রাফ, বেগের গ্রাফের বিস্তার, এই থেকে এই পর্যন্ত, এখান থেকে এই অবধি। ঠিক আছে, আর এর ভ্যালুটা কত? এ, অর্থাৎ যেই সাইনোসয়েডাল যে কার্ভটা আমি পেলাম, সেই কার্ভটায় সরণের বিস্তারকে আমি কিভাবে দেখাচ্ছি? সাইনোসয়েডাল কার্ভটা সাম্যাবস্থান থেকে যতটা উপরে আছে, এ, এটা, এটি হলো এ, এই শীর্ষবিন্দুটি আর ডিস্টেন্সটা এ বা কণার বিস্তার। আর এটি হলো ওমেগা এ, অর্থাৎ ভেলোসিটির যে কার্ভ তার বিস্তার কত? ওমেগা এ। ভেলোসিটির যে সাইনোসয়েডাল কার্ভ তার বিস্তার ওমেগা এ। আচ্ছা, এবার আমরা বাকি বোর্ডটা মুছে ফেলি, কারণ এখানে আমি এই কার্ভেই অ্যাক্সিলারেশনটা পুট করব। অ্যাক্সিলারেশন যে কণার যে ত্বরণের যে কার্ভটা, সেই কার্ভটা আমরা পুট করব। কালারটা চেঞ্জ করে নেই যাতে বুঝতে সুবিধা হয় ত্বরণের গ্রাফটা। আমরা কি জানি? ত্বরণের যে সমীকরণটা জানি, সেই সমীকরণটা থেকে কি পেয়েছিলাম? t=0-তে অ্যাক্সিলারেশনের ভ্যালু মাইনাস ওমেগা স্কয়ার এ, এটি প্রথম পয়েন্ট। আর t/4-এ a কত পেয়েছি? 0। t/2-তে a পেয়েছি t প্লাস ওমেগা স্কয়ার এ। t/4-এ আমরা পেয়েছি অ্যাক্সিলারেশনের ভ্যালু 0 এবং t=t-তে অ্যাক্সিলারেশনের ভ্যালু ওমেগা স্কয়ার এ। আচ্ছা, সমীকরণগুলো আমরা গ্রাফে পুট করি। গ্রাফে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা অ্যাক্সিলারেশনকে লিখলাম। এটা ওমেগা স্কয়ার এর ভ্যালু নিশ্চয়ই ওমেগা এর থেকে বেশি হবে, তাহলে এর থেকে ওমেগা এ বড় এবং ওমেগা স্কয়ার এ তার থেকেও বড়, অর্থাৎ মনে করলাম ওমেগা স্কয়ার এ এই পয়েন্টটা। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে এইটা কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার এ, বিপরীত দিকে সেম ডিস্টেন্স দূরত্বে মূলবিন্দু থেকে। তাহলে টি এর ভ্যালু 0 হলে এ মাইনাস ওমেগা স্কয়ার এ, অর্থাৎ এই বিন্দুটা মার্ক করলাম বিন্দুটাকে। তারপর t/4 হলে এ 0, অর্থাৎ এই পয়েন্টটা। তারপরের পয়েন্টটা কোথায় হচ্ছে? ওমেগা স্কয়ার এ প্লাস ওমেগা স্কয়ার এ, অর্থাৎ এদিকে এক্স অ্যাক্সিস বরাবর t/2, ওয়াই অ্যাক্সিস বরাবর ওমেগা স্কয়ার এ। আচ্ছা, তারপরের পয়েন্টটা কোথায়? এটা, এবং তারপরের পয়েন্টটা t হলে এ ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার এ, অর্থাৎ
প্রাথমিক অবস্থানে ফিরে এসেছে। এবার যদি আমি গ্রাফটা আঁকি, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার এ থেকে শুরু, এখানে জিরোতে কাট করছে, তারপরে প্লাস ওমেগা স্কোয়ার এতে গেল, তারপরে আবার জিরোতে গেল, জিরোতে গিয়ে আবার মাইনাস ওমেগা স্কোয়ার এতে আসলো। আচ্ছা আচ্ছা, এই পয়েন্ট মাইনাস ওমেগা স্কোয়ার এটা নিচে হবে, এই পয়েন্টটা ওমেগা এর পয়েন্ট, এটা ভুল আঁকা হয়েছে, মাইনাস ওমেগা স্কোয়ার এরকম হবে। অর্থাৎ কার্ভটিকে আমরা দেখতে পেলাম এখানে এখানে কণাটির বিস্তার কত, ওমেগা স্কোয়ার এ, এখানে বিস্তারের ভ্যালু ওমেগা স্কোয়ার এ। এটি সরণের কার্ভ, এই ত্বরণের কার্ভ। এটি বেগের কার্ভ। ওকে, আর এই যে কার্ভটা ছিল সেটি সরণের কার্ভ। তাহলে তিনটে কার্ভ আমার একই গ্রাফে হয়ে গেল। এবার এই কার্ভগুলোর মধ্যে দশার পার্থক্য আমি দেখব। কীরকমভাবে দেখব? সরণ আমি কি দেখেছিলাম? সরণ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। বেগ কি? মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। একে আমি লিখতে পারি এ ওমেগা কস ওমেগা টি প্লাস পাই বাই টু। তাহলে সরণ ও বেগের মধ্যে দশাকোণের পার্থক্য কত? পাই বাই টু। ওমেগা টি প্লাস পাই বাই টু মানে ওমেগা টি মানে কি? পাই বাই টু। তাহলে সরণ ও বেগের যে দশাকোণের পার্থক্য সেটি কি? পাই বাই টু। অর্থাৎ কণাটির বেগ তার সরণের থেকে পাই বাই টু এগিয়ে থাকবে। আচ্ছা, ত্বরণকে আমি দেখি কি? এ ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার কস ওমেগা টি, অর্থাৎ এ ওমেগা স্কোয়ার কস অফ ওমেগা টি প্লাস পাই লিখতেই পারি। তাহলে এখানে দেখছি আমি ওমেগা টি প্লাস পাই, অর্থাৎ পাই বা 180 ডিগ্রি। অর্থাৎ সরণের থেকে কণাটির ত্বরণ 180 ডিগ্রি দশা পার্থক্য, অর্থাৎ 180 ডিগ্রি। এবার যে কণাটির আমরা সরল দৈর্ঘ্যটির গ্রাফটা আঁকলাম, সেই কণাটি যদি সাম্যাবস্থা থেকে যাতায়াত শুরু করে তাহলে তার গ্রাফটা আমি আঁকবো। সাম্যাবস্থা থেকে যাতায়াত শুরু করলে এক্স ইকুয়াল টু কী হবে? এ সাইন ওমেগা টি। আর অর্থাৎ ওমেগা ইকুয়াল টু যদি আমি লিখি 2 পাই বাই টি, যদি আমি লিখি তাহলে সমীকরণটি কি দাঁড়াচ্ছে? সমীকরণটি দাঁড়াচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন 2 পাই বাই টি ইন্টু টি। এখানে টি টাইম ইকুয়াল টু 0 বসালে এক্স ইকুয়াল টু বা সরণ ইকুয়াল টু 0 পাচ্ছি। টাইম ইকুয়াল টু t/4 বসালে সরণ ইকুয়াল টু আমি কী পাচ্ছি? সাইন পাই বাই 2 অর্থাৎ প্লাস এ পাচ্ছি। আর 3t/4 বসালে মাইনাসে পাচ্ছি। t/2 বসালে 0 পাচ্ছি এবং t বসালে আবার 0 পাচ্ছি। আচ্ছা, t/2টা এখানে বসানোর কথা। আচ্ছা, এবার আমি গ্রাফে প্লট করার চেষ্টা করি। এক্স অ্যাক্সিস বরাবর কি? সময় বা ফেজ অ্যাঙ্গেল। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি? কণাটির সরণকে আমি ডিনোট করছি। ঠিক আছে, আমি এই পয়েন্টটাকে টি ভাবলাম, তাহলে এই পয়েন্টটা আনুমানিক হাফ মানে t/2, এটি t/4 এবং এটি 3t/2 হবে। টি এর ভ্যালু যখন 0 তখন এক্স এর ভ্যালু 0, অর্থাৎ এই পয়েন্টটা। টি এর ভ্যালু t/4 হলে এক্স এর ভ্যালু এ, অর্থাৎ মনে করলাম এই পয়েন্টটা, যেখানে O2 এই পয়েন্টটাকে যদি এ নাম দিই তাহলে O2 এ আমার হলো গিয়ে ডিস্টেন্সটা এক্স, এই এ ক্যাপিটাল এর সমান, অর্থাৎ এই পয়েন্টটা দাঁড়াচ্ছে। আচ্ছা, t/2 হলে 0, অর্থাৎ t/2 হলে আবার কণাটির সরণ 0। t3t/4 হলে
টি এর ভ্যালু এক্স এর ভ্যালু কত মাইনাসে, অর্থাৎ 3t/4 হলে এক্স এর ভ্যালু মাইনাসে, মাইনাসে মানে এই পয়েন্টটা, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়াচ্ছে মাইনাসে এই পয়েন্টটা। এক্স অ্যাক্সিস বরাবর আমি বা টি অ্যাক্সিস বরাবর আমি 3t/2 দূরত্বে গেলাম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি মাইনাসে নামলাম। আচ্ছা, টি এর ভ্যালু টি হলে আমার কোন পয়েন্টটা ফিরে আসছি, আমরা এই পয়েন্টটাতে ফিরে আসছি। তাহলে গ্রাফটা সেক্ষেত্রে কীরকম দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে। আর আগের ক্ষেত্রে গ্রাফটা কীরকম পেয়েছিলাম আমি, আগের ক্ষেত্রে আমি গ্রাফটা যে পেয়েছিলাম সেটি আমি একটি অন্য কালারে দেখাচ্ছি। আগের ক্ষেত্রে গ্রাফটা আমি পেয়েছিলাম এরকম, এরকম গ্রাফটা পেয়েছিলাম। এটা কখন, এই গ্রাফটা কখন পেয়েছিলাম আমি, এই গ্রাফটা আমি পেয়েছিলাম যখন কণাটি একটি প্রান্ত থেকে যাত্রা শুরু করেছিল। আর এটি কখন পেলাম, যখন সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করেছে। এটি কিসের কার্ভ, এটি আমরা জানি কসের কার্ভ, কোসাইনের কার্ভ এই কার্ভটি। আর এখন যে কার্ভটা আমি ড্র করলাম সেই কার্ভটি কিসের জানি আমি, সাইনের কার্ভ। তাহলে আগেরটি ছিল কসের কার্ভ, এটি হলো সাইনের কার্ভ। এই দুটি কার্ভ টি অ্যাক্সিসের সাপেক্ষে প্রতিসম, তাই এই ধরনের কার্ভকে আমাদের বলা হয় প্রতিসম কার্ভ। আর এই সরল দোল গতি, এই ধরনের প্রতিসম কার্ভ উৎপন্ন করার জন্য সরল দোল গতিকে অনেক সময় সামঞ্জস্য অপেক্ষকও বলা হয় বা হারমোনিক অপেক্ষক বলা হয়। আবার কোসাইন এবং সাইন দুটি অপেক্ষক দিয়ে সরল দোল গতিকে প্রকাশ করা যাচ্ছে, ডিপেন্ড করছে কণাটি কোন পজিশন থেকে যাত্রা শুরু করেছে। আচ্ছা, এই ভিডিওতে এই অবধি শেষ হবে। আচ্ছা, সরল দোল গতিকে তাহলে কি নাম দেওয়া হচ্ছে, সরল সমঞ্জস গতি। খুব বিচ্ছিরি একটি শব্দ, ইংলিশের নাম, ইংলিশটাই বরং এখানে বেশি ইজি, সিম্পল হারমোনিক, সমঞ্জস মানে হারমোনিক ফাংশন বা গতির জন্য মোশনও বলতে পারা যায়। ঠিক আছে, সরল দোল গতির এই নামে নামাঙ্কিত করা হচ্ছে। এর পরের ভিডিওতে আমরা সরল দোল গতির সাথে বৃত্তীয় গতির সম্পর্ক দেখব এবং সরল দোল গতির বৈশিষ্ট্যগুলো একটার পর একটা জানবো।